Welcome friends to my YouTube channel Learners. This is the second video that I am going to upload today. তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 7-এর উই আর 7 কবিতাটি, এটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। এখানে তারই অ্যাডাপ্টেড পার্টটা দেওয়া আছে, এডিটেড ভার্জনটা। সো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770-তে জন্মেছিলেন অ্যান্ড 1850-তে মারা গেছিলেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ নেচার। তিনি ছিলেন প্রকৃতি কবি, বিখ্যাত প্রকৃতি কবি। হি ওয়াজ এ মেজর পোয়েট অফ দ্য রোমান্টিক পিরিয়ড। তিনি রোমান্টিক পিরিয়ডের একজন বিখ্যাত কবি। হিজ গ্রেটেস্ট পোয়েমস আর দ্য প্রিলিউড, দ্য ড্যাফোডিলস, টিনটন অ্যাবে, লন্ডন 1802, ওড টু ডিউটি, আপন ওয়েস্টমিনস্টার অ্যাবে, ইটিসি। তার লেখা কিছু বিখ্যাত কবিতা: প্রিলিউড, দ্য ড্যাফোডিলস, টিনটন অ্যাবে, লন্ডন 1802, ওড টু ডিউটি, আপন ওয়েস্টমিনস্টার অ্যাবে, ইটিসি। হি স্পেন্ট হিজ লাইফ ইন দ্য লেক ডিস্ট্রিক্ট অফ ইংল্যান্ড। তিনি ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে তার জীবন কাটিয়েছিলেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্জন অফ হিজ পোয়েম উই আর 7। এই বর্তমান কবিতাটি তারই লেখা উই আর 7-এর সংগৃহীত অংশ। এই কবিতাটিতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার নিজের জীবনে তার যে লসগুলো হয়েছিল তার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করেই তিনি এই কবিতাটি লিখেছেন। যেহেতু এটা এডিটেড ভার্সন, তো আমি একটু এর সম্পর্কে বললে বুঝতে সুবিধা হবে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার মাকে হারিয়েছিলেন খুব কম বয়সে, 8 বছর বয়সে। তিনিও এখানে যে চাইল্ডটির সঙ্গে কনভারসেশন করবেন তার বয়সও তিনি 8 বছরই দেখিয়েছেন। তিনি তার মধ্য দিয়ে লসগুলোকে ওভারকাম করার চেষ্টা করেছেন, একটা অপটিমিজমকে, আশাবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। তিনি তার বাবাকেও হারিয়েছিলেন যখন তিনি মাত্র 13 ইয়ার্স ওল্ড ছিলেন, 13 বছর বয়স ছিল তার। আবার চাইল্ডের সময় তো তিনি মেজর লস হয়েছিল তার জীবনে। আবার অ্যাডাল্টের সময়ও তার দুটো চাইল্ড, তিনি যখন প্রাপ্তবয়স্ক তখনও তার দুটো চাইল্ড মারা গেছিলো। তাই তিনি যে মৃত্যুর পর মানুষের যে লসটা হয় সেটা তিনি পদে পদে এক্সপিরিয়েন্স করেছিলেন। তো সেই এক্সপিরিয়েন্সের উপর বেস করেই তিনি তাদের মেমোরির মধ্যে দিয়ে, লস্ট পার্সনের যে মেমোরি, সেই মেমোরির মধ্যে দিয়ে কীভাবে বাঁচা যায় ভালোভাবে, সেটাই তিনি এই কবিতার মধ্যে প্রকাশ করার চেষ্টা করেছেন। শেষে তিনি অপটিমিজমকে প্রকাশ করেছেন, আশাবাদকে প্রতিষ্ঠা করেছেন। সো প্রথম স্ট্যান্ডাতে এ সিম্পল চাইল্ড দ্যাট লাইটলি ড্রস ইটস ব্রেথ অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম, হোয়াট শুড ইট নো অফ ডেথ। তিনি প্রথমে একটা জেনারেল কোশ্চেন করে শুরু করেছেন কবিতাটি। সেটি হচ্ছে যে একটা সিম্পল চাইল্ড, শিশু, যে ভিভিডলি প্রাণবন্ত হয়ে থাকে সবসময়, সো তার মৃত্যু সম্পর্কে কী জ্ঞান থাকতে পারে, সেই মৃত্যু সম্পর্কে কী জানে, এরকম একটা জেনারেল কোশ্চেন দিয়ে তিনি করেছেন। অর্থাৎ মৃত্যু সম্পর্কে তার নলেজ খুবই লিটিল থাকারই কথা, খুবই অল্প থাকারই কথা, সেই প্রসঙ্গেই তিনি এই প্রশ্নটি করেছেন। তো তারপরে তিনি সেকেন্ড স্ট্যান্ডাতে বলছেন, আই মেট আ লিটল কটেজ গার্ল, she was 8 years old, she said her hair was thick with many a curl that clustered round her head. I met a little cottage girl, she was 8 years old, she said her hair was thick with many a curl that clustered round her head. তো তিনি দ্বিতীয় স্তবক এসে কী বলছেন, যে তার সঙ্গে একটি ছোট্ট কটেজ গার্লের, রাস্টিক গার্লের একটা আলাপ হয়েছিল, সাক্ষাৎ করেছিলেন তিনি। তার বয়স ছিল 8 বছর। সেই মেয়েটি যেটা বলেছিল যে তার বয়স 8 বছর ছিল। হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল দ্যাট ক্লাস্টার রাউন্ড হার হেড। তার চুলগুলো ছিল খুব পুরু, অনেক কার্ল ছিল, তাতে কোচকানো ছিল, এবং সেটি গুটিয়ে তার মাথার পিছন দিকে বাঁধা ছিল। তো এখানে তিনি তার যে গার্লটা, সেই গার্লটার অ্যাপিয়ারেন্স সম্পর্কে বর্ণনা দিয়েছেন। তারপরেও তিনি তার অ্যাপিয়ারেন্স সম্পর্কে বলেছেন, সি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার অ্যান্ড সি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড, হার আইজ ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, হার বিউটি মেড মি গ্ল্যাড। তিনি তার অ্যাপিয়ারেন্স সম্পর্কে বলেছেন, মেয়েটি রাস্টিক ছিল, অর্থাৎ
গ্রামের মেয়ে ছিল, তার যে আচরণগুলো সেগুলোও গাঁয়ের মতোই ছিল। সি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড, তিনি মেয়েটির পোশাক প্রসঙ্গে বলেছেন যে ওয়াইল্ডলি ড্রেসড ছিল, অর্থাৎ ক্ল্যাড কথাটির অর্থ হলো ড্রেসড। তিনি মেয়েটি যে বর্ণনা দিয়েছেন সে মেয়েটি ওয়াইল্ডলি ড্রেস ছিল, অর্থাৎ তিনি খুবই গাইয়া পোশাক, গ্রামের মেয়েরা যেমন ঠিক সাধারণ মেয়েরা যেমন পোশাক পরে থাকে সেরকমই পোশাক পরেছিল মেয়েটা। হার আইজ ওয়ার ভেরি ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, হার আইজ ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, হার বিউটি মেড মি গ্ল্যাড। তার যে চোখ দুটো সেটা খুব সুন্দর ছিল এবং তার সৌন্দর্যটা কবিকে আনন্দিত করে তুলেছে। আর বিউটি মেড মি গ্ল্যাড কবিকে আনন্দিত করে তুলেছে। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লিটল মেড, হাউ মেনি মে ইউ বি, হাউ মেনি, 7 in all, she said, and wondering looked at me. তো তিনি কবি সেই মেয়েটিকে জিজ্ঞাসা করেছিলেন যে ভাই বোন মিলে তারা কতগুলো সিবলিংস কথাটার অর্থ হলো যে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ দ্য সেম একই গর্ভের, একই মায়ের পেটের সন্তানকে সিবলিং বলা হয়। তো তিনি মেয়েটিকে জিজ্ঞাসা করেছিলেন যে তারা কয় ভাই বোন। সো লিটিল মেড ওয়ান্ডারিং, আশ্চর্য হয়ে বলেছিল উত্তরে যে আমরা 7 জন, 7 in all. Where are they, I pray you tell? She answered, 7 are we, and 2 of us at Conway dwell, and 2 are gone to sea. তো মেয়েটিকে যখন আবার দ্বিতীয় প্রশ্ন করেন কবি যে তোমার যে 7 জন ভাই বোন আছে বলছো, তো তারা কোথায় আছে? কবি এন্ট্রিট করে বলেন, স্বনির্বন্ধ অনুরোধ করে বলেন যে বলো আমাকে তারা কোথায় আছে। মেয়েটি সেই উত্তরে বলে যে 7 are we and 2 of us at Conway dwell কথাটি অর্থ হলো বাস করে, কনওয়ে একটা সিটি, শহর, and 2 are gone to sea। মেয়েটি সেই উত্তরে বলে যে তার 2 জন ভাই, তার 2টো সিবলিং কনওয়েতে গেছে পারহ্যাপস স্টাডিজ জন্য, পড়াশোনা করার জন্য, অ্যান্ড 2 are gone to sea, আর বাকি 2 জন গেছে সমুদ্রে। 2 of us in the churchyard lie, আমাদের মধ্যে 2 জন এই কবরে শুয়ে আছে, মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, অ্যান্ড ইন দ্য চার্চইয়ার্ড কটেজ আই ডুয়েল নিয়ার দেম উইথ মাই মাদার। এবং মেয়েটি আরও বলে যে তার বাকি 2 জন ভাই বোন, এখানে তার ভাই বোনের নাম যেহেতু বলা নেই বলে দিই, সিস্টার যেটা ছিল তার নাম ছিল জেন, আর তার ব্রাদারের নাম ছিল জন। অ্যান্ড ইন দ্য চার্চইয়ার্ড কটেজ আই ডুয়েল নিয়ার দেম উইথ মাই মাদার, আর আমি এই চার্চইয়ার্ড কটেজে একটা কুটিরে আমি আমার মায়ের সাথে থাকি, তাদের খুব কাছাকাছি। তো এখানে যে জেন আর জন, যে 2টো লস মেয়েটিকে এক্সপিরিয়েন্স করতে হয়েছিল খুব কম বয়সে, জন ছিল তার ভাই আর জেন ছিল তার বোন। জেনের মৃত্যু প্রসঙ্গে মেয়েটি যতটা দুঃখ হয়েছিল তার থেকেও বেশি দুঃখ হয়েছিল তার ভাইয়ের মৃত্যুর সময়, তার কারণ জেন খুবই অসুস্থ ছিল এবং মেয়েটি খুবই সেটা লাইটলি বলে দেয় যে তার দিদির মৃত্যুর কথা, বোনের মৃত্যুর কথা, কারণ সে যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল, তার জন্য তার ভগবানের কাছে কোনো অভিযোগও নেই, কারণ মেয়েটি মনে করে যে ভগবান তাকে তার যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছে। তো বোন যখন মারা যায় তখন ওর ভাই আর ও 2 জন মিলে তার কবরের কাছে অনেক খেলা খেলেছে, তাদের কাছে এসে তার সাথে সময় কাটিয়েছে, কারণ তাদের কাছে তখন মনেই হয়নি যে জেন তাদেরকে ছেড়ে চলে গেছে, তারা তাকেও লিভিং ভাবতো, তারা মনে করতো যে সে তাদের মধ্যেই বেঁচে আছে, তাই তারা তার কবরের কাছে গিয়ে খেলা করতো এবং তাকে ফিল করার চেষ্টা করতো। আর তার ভাই যখন মারা যায় সে প্রচণ্ড দুঃখী হয়ে পড়ে, কারণ তার ভাইয়ের মৃত্যুটা তাকে খুব আঘাত দিয়েছিল, হঠাৎ তার ভাইয়ের মৃত্যুতে সে খুব আঘাত পেয়েছিল। সো তাই সে এই দুটো কবরের কাছে এসে তার অনেক সময় তাদের সাথে স্পেন্ড করে। সে ভাবে যে সেই 2 জন, তার জেন অ্যান্ড জন, যে একটা ভাই এবং একটি বোন তার সাথে এখনও তাদের মধ্যেই বেঁচে আছে। কবি তারপরে মেয়েটিকে কনভিন্স করার চেষ্টা করে যে ইউ সে দ্যাট 2 at Conway dwell and 2 are gone to sea, yet ye are 7, কথার অর্থ হলো ইউ, আই প্রে ইউ টেল সুইট মেট হাউ দিস মে বি। সো মেয়েটি যখন বলে যে 2 জন তার কনওয়েতে থাকে, 2টো সিবলিং, 2 জন সমুদ্রে গেছে, তো কবি কনফিউজড হয়ে যায়
তো কবি তখন বলে যে তাহলে 7জন কী করে হচ্ছ তোমরা? ইউ সে দ্যাট টু অ্যাট কনওয়েট উইল, তুমি বললে যে তোমরা তোমাদের মধ্যে 2জন কনওয়েতে থাকে, 2জন সমুদ্রে গেছে, তাও তোমরা কীভাবে 7জন হচ্ছ? আই প্রে ইউ টেল সুইট মেট হাউ দিস মে বি, কীভাবে এটা হচ্ছে 7জন আমাকে বলো। দেন ডিড দ্য লিটিল মেড রিপ্লাই, 7 বয়েজ অ্যান্ড গার্লস আর উই, 2 অফ আস ইন দ্য চার্চইয়ার্ড লাই বিনিথ দ্য চার্চইয়ার্ড ট্রি। তখন মেয়েটি জোর দিয়ে বলে, আমরা 7জন সিবলিংস, ভাই বোন আমরা। আমাদের মধ্যে 2জন যে ওই চার্চের ওখানে যে শুয়ে আছে, গ্রেভিয়ার্ডে কবরস্থানে যে শুয়ে আছে, ওই চার্চইয়ার্ড ট্রির নিচে। কবি তারপরেও মেয়েটিকে কনভিন্স করার চেষ্টা করেন যে কীভাবে তারা 7জন হচ্ছে। কবি যে 2জন মারা গেছে তাদেরকে কবি ধরতে রাজি ছিলেন না, কিন্তু মেয়েটি সেই 2জনকে এখনও তাদের ফ্যামিলি মেম্বারের মধ্যেই কাউন্ট করছে। সো মেয়েটি বলে যে আমরা 7জন ভাই বোন, আমাদের মধ্যে 2জন ওই যে চার্চে শুয়ে আছে। তো মেয়েটি ওই 2জনকেও কাউন্ট করে বলে, মেয়েটির কাছে সেই 2জন এখনও জীবিত। সো কবি তখন বলে যে ইউ রান অ্যাবাউট মাই লিটিল মেট, ইউর লিম্বস দে আর অ্যালাইভ, ইফ 2 আর ইন দ্য চার্চইয়ার্ড লেট দেন ই আর অনলি 5। তো কবি তাকে কনভিন্স করার চেষ্টা করে যে তোমাদের মধ্যে 2জন তো মারা গেছে, একটা ভাই এবং একটি বোন, যারা ওই চার্চইয়ার্ডে শুয়ে আছে, কবরস্থানে শুয়ে আছে, তাহলে তোমরা 5জন হচ্ছ, 7জন কী করে হচ্ছ? সো মেয়েটি এর উত্তরে বলে, দেয়ার গ্রেপস আর গ্রিন দে মে বি সিন, দ্য লিটিল মেড রিপ্লাইড, 12 স্টেপস অর মোর ফ্রম মাই মাদার্স ডোর অ্যান্ড দে আর সাইড বাই সাইড। মেয়েটি তখন জোর দিয়ে বলে যে তাদের কবর এখনও সবুজ হয়ে আছে। এখানে সবুজ বলতে সিম্বলিক্যালি কবি বলতে চেয়েছেন যে বোঝাতে চেয়েছেন যে গ্রিন বলতে তাদের মধ্যে এখনও ভাইটালিটি আছে, তারা এখনও ভিভিড, তারা এখনও প্রাণবন্ত, তাই তিনি তাদের গ্রেপটাকে এখনও গ্রিন বলেছেন। দে মে বি সিন, তাদেরকে দেখতেও পাওয়া যায়, মানে মেয়েটি এখনও তাদেরকে মনে করলে ফিল করতে পারে, অনুভব করতে পারে। দ্য গার্ল ইভেন ক্যান ফিলস দেয়ার প্রিজেন্স। সো কবি মেয়েটিকে পারসুয়েট করার চেষ্টা করে, অর্থাৎ বুঝিয়ে রাজি করানোর চেষ্টা করে, যে নানা রকম লজিক খাড়া করে যে তারা তো 2জন যেহেতু মারা গেছে তাই তারা 5জন হচ্ছে, কিন্তু মেয়েটি তার কথা, কবির কথা মানতে রাজি নয়। মেয়েটি বারবার বলে যে তারা 7জন। 12 স্টেপস অর মোর ফ্রম মাই মাদার্স ডোর অ্যান্ড দে আর সাইড বাই সাইড। মেয়েটি বলে যে তার মায়ের আর তারা যে কটেজে থাকে, তারা যে কুটিরটিতে থাকে চার্চইয়ার্ডে, সেই কুটির থেকে মাত্র 12 পা কি তার থেকে একটু বেশি দূরে তারা সাইড বাই সাইড তারা শুয়ে আছে। হাউ মেনি আর ইউ দেন সেড আই, কবি আবার তার মেয়েটিকে প্রশ্ন করে, তাহলে তোমরা কজন হচ্ছ? ইফ দে 2 আর ইন হেভেন কুইক ওয়াজ দ্য লিটিল মেডস রিপ্লাই, ও মাস্টার উই আর 7। কবি আবার মেয়েটিকে প্রশ্ন করে যে তাহলে তোমরা কজন হচ্ছ? তারা তো 2জন স্বর্গে চলে গেছে, তারা তো মারা গেছে, তাহলে তোমরা কজন হচ্ছ? কুইক ওয়াজ দ্য লিটিল মেডস রিপ্লাই, খুব দ্রুত মেয়েটি উত্তর দিয়ে বলেছিল, ও মাস্টার উই আর 7, যে মাস্টার আমরা তো 7জন। বাট দে আর ডেড, দোজ 2 আর ডেড, দেয়ার স্পিরিটস আর ইন হেভেন, টু আর থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, ফর স্টিল দ্য লিটিল মেড উড হ্যাভ হার উইল অ্যান্ড সে নে উই আর 7। কবি আবার মেয়েটিকে পারসুয়েট করার চেষ্টা করে যে ওরা 2জন তো মারা গেছে, ওরা 2জন তো ওদের আত্মা তো স্বর্গে আছে। কবির মুখের কথা ছুঁড়ে ফেলে মেয়েটি তারপরেও আবার সেই নিজের যে ওপিনিয়ন, সেই ওপিনিয়নটাই প্রকাশ করে যে নে উই আর 7, নে মানে হচ্ছে নো, না আমরা 7জন। সো এখানে কবি প্রথম দিকে বলেছিলেন যে বর্ণনা দিয়েছিলেন, তাতে আমাদের মনে হচ্ছিল যে মেয়েটি একটা সিম্পল চাইল্ড, একটা মৃত্যু সম্পর্কে কী জানে। তো এখানে আমরা তার উল্টোটাই পাচ্ছি কবিতাটা পড়ার পরে, যে মেয়েটির নলেজ অনেক বেশি। যদিও তার লস হয়েছে, যদিও তাদের মৃত্যুর পরে সে বিরিফড, শোকাহত, সে ল্যামেন্ট করে, কিন্তু সেই তার যে সাফারিংসটা, সেটাকে তাকে ওভারকাম করতে যাতে না পারে, সেজন্য সে একটা অপটিমিজমকে প্রকাশ করতে চেয়েছে, তার জীবনের মধ্যে আশাবাদকে প্রতিষ্ঠা করতে চেয়েছে। সেইগুলোর মধ্যেই তাদের যে সুইট মেমোরিগুলো, তাদের সাথে যে সময়গুলো সে মেয়েটি কাটিয়েছে, সেই মেমোরিগুলোর মধ্যে দিয়েই সে বেঁচে থাকতে চায় তাদেরকে নিয়ে। তাই মেয়েটির কোনো অভিযোগ নেই, তারা মারা যাওয়ার পরেও সে তাদের সুইট মেমোরিগুলো নিয়ে এখনও সে বেঁচে আছে তার মায়ের সাথে। কবি এখানে তার নিজের পার্সোনাল যে ফিলিংস মৃত্যু সম্পর্কে, সেটা তিনি এক্সপ্রেস করেছেন। কারণ কবিওকেও অনেক কম বয়সে অনেক সাফারিং এক্সপিরিয়েন্স করতে হয়েছিল, অনেক লস হয়েছিল কবি, যেহেতু তিনি 8 বছর বয়সে তার মাকে হারিয়েছিলেন, 13 বছর বয়সে তার বাবাকে হারিয়েছিলেন। মা বাবা হারানোর দুঃখ পরেও
সেটাকে তিনি সামলে নেওয়ার পরেও যখন তিনি অ্যাডাল্ট ছিলেন তখন তার দুটো চাইল্ড যখন মারা যায় সেটাকেও তাকে হারাতে হয়েছিল। তাই তিনি তাদের মধ্যে তার যে লস, সেই লসের মধ্যে কীভাবে তাদের লস্ট পার্সনদের মেমোরিগুলোর মধ্যে ভালোভাবে বেঁচে থাকা যায়, তাদেরকে নিয়ে কীভাবে তাদের মেমোরিগুলোকে নিয়ে তাদের কথা ভেবে কীভাবে তাদেরকে লিভিং করা যায়, তাদেরকে ভিভিড করা যায়, সেই চেষ্টাই কবি করেছেন। থ্যাংক ইউ।